দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি RSL গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ খবরগুলো আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় লন্ডন বৈঠকের সিদ্ধান্তের অগ্রগতি। আমাদের সঙ্গে দুজন অতিথি আছে, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন পাভেল আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। একেবারে ডান দিকে আছেন আবুল কালাম আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার উপদেষ্টা সচিব। দুজনকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্র অনুষ্ঠানে। ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, কালকে বলতে আজকেই আর কি, আজকে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক শুরু হচ্ছে। দ্বিতীয় দফা না, মানে আবার বৈঠকে বসছে। দফা বৈঠকের পর বলা হচ্ছে যে দূরত্ব কমাতে, শেষ মুহূর্তে দূরত্ব কমাতে বিভিন্ন ইস্যুতে এই বৈঠক শুরু হচ্ছে। কতটুকু দূরত্ব আপনি দেখেন? ধন্যবাদ। আসলে মনে হয় যে দূরত্ব তেমন কিছু নেই। গণতান্ত্রিক প্রক্রিয়াতে মতামতের সামান্য কিছু ভিন্নতা থাকতেই পারে, কিন্তু আপনি যদি দেখবেন যে সব কিছু যদি আমরা একটু বৃহত্তর পরিসরে চিন্তা করি, একটা গণতান্ত্রিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যাদের সরকার পরিচালনার অতীত অভিজ্ঞতা আছে, আগামীতেও যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি যাদের, তারা তো নিশ্চিতভাবে এমন একটা রাষ্ট্র কাঠামো আগামী দিনে দেখতে চাইবে যে রাষ্ট্র কাঠামোটা মানুষের জন্য কল্যাণকর হয় এবং সেটা দীর্ঘস্থায়ী হয় এবং দৃশ্যমানভাবে যে পরিবর্তনগুলো আমরা করতে চাই তার একটা স্থায়িত্ব থাকে, যেমন শুধুমাত্র কথার কথা না হয়, বা এগুলো যেন শুধুমাত্র একটি লিপিবদ্ধ একটা কাগজের টুকরো হয়ে না থাকে, এটা যেন জনমানুষের কল্যাণের জন্য বাস্তবায়নযোগ্য হয়। এই কারণেই হয়তো বিএনপির পক্ষ থেকে কোনো কোনো বিষয়ের ক্ষেত্রে হয়তো স্পষ্টীকরণ করবার প্রয়োজন থাকে, বা কখনো কখনো যেমন খেয়াল করে দেখবেন যে যাদের পক্ষে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে অনেক কম, তারা যে অবস্থান থেকে বা দায়িত্বশীলতা যে জায়গা থেকে কথা বলতে পারেন, বিএনপির জন্য কথা বলার ক্ষেত্রে কিন্তু আরও একটু বেশি সুস্পষ্ট হতে হয়, কারণ তারা যেটাই বলবে না কেন দিন শেষে তাদের কিন্তু সেটা বাস্তবায়নের দায়িত্বটাও নিতে হবে। ফলে যেটি বাস্তবায়নযোগ্য, যেটি বাস্তবানুক, এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু বিএনপি কথা বলে, এবং সেই বিষয়টাকে যদি আপনি বিবেচনায় নেন তখন দেখবেন যে আলোচনার অগ্রগতি বলতে বা দূরত্ব কমে যাওয়া বলতে যেটা বোঝায়, সেটা বিএনপি কিন্তু আন্তরিকভাবে এবং সত্যিকার অর্থে সেটাকে মিন করেই বলে কথাটা বলে। কোন কোন জায়গায় যেটি মানে বলতে চাচ্ছিলাম, ধরেন প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে এক বেশি আলোচনা সমালোচনা বাংলাদেশকে, 2 মেয়াদ 3 মেয়াদ, একবার গ্যাপ দিবেন ভিতরে রাজি হচ্ছে, একবার গ্যাপ দিয়ে আবার এটি 2বারের বেশি না, কেউ কেউ বলছেন যে সব মিলিয়ে 3বার। আরেকটা হচ্ছে সংসদে নারী আসন কয়টা হবে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের মানে আপনার আলটিমেটলি আনুপাতিক হারের একটা বিষয় আছে। এইসব জায়গায় এখনো দ্বিমত আছে। সেটা থাকার বিষয়, যেটি যুক্তি আপনি দেখবেন খেয়াল করে যে আপনি যদি আগের প্রথম দফার আলোচনার জন্য যদি তাকান, যেখানে দেখবেন যে দুটো বিষয় নিয়ে কথা হয়েছিল সেই দুটোর ক্ষেত্রে কিন্তু একটা গ্রহণযোগ্য ঐকমত্য হয়েছে, যে 70 অনুচ্ছেদ সংবিধানের সেটি সংশোধন করে যে পর্যায়ে রাখবার কথা ছিল, সেখানে বিএনপি এবং ঐকমত্য কমিশনের অন্যান্য যারা আছেন তাদের সাথে কিন্তু বলতে গেলে এক ধরনের গ্রহণযোগ্যতার জায়গাটাই বলতে গেলে প্রতিষ্ঠিত হয়েছে। সেটা খুব একটা বড় সমস্যার জায়গা হয়ে থাকেনি। এটা একটি বড় একটা ব্যাপার ছিল আগের দফার আলোচনা। দ্বিতীয় দফা আলোচনাতে আপনি যে প্রসঙ্গগুলোর কথা বললেন, সেটার ক্ষেত্রে মেয়াদের ব্যাপারটি আপনি নিশ্চয়ই মানবেন যে আমাদের মতন একটা গণতন্ত্র যেখানে পুরোপুরিভাবে বিকশিত হয়নি বলতে গেলে, এবং আমাদের প্রশাসনের ক্ষেত্রে আর পূর্বের আমলাতন্ত্রকে হাতে রেখে বা তাদেরকে সাথে নিয়ে কিন্তু একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একজন নতুন নির্বাচিত দলকে দায়িত্ব পালনের জন্য আসতে হয়। তো ফলে সময়ের বিবেচনায় এটাকে কমাবার সুযোগ খুব একটা বেশি নেই বলে আমরা মনে করি। সেজন্য এখানে 5 বছর যেটা বিদ্যমান রয়েছে সেটাকে আমরা যৌক্তিক বলে মনে করি। আর একটা যেটা, সেটা হচ্ছে সংসদে নারী আসনের ক্ষেত্রে আসন সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে বিএনপির কোনোই সমস্যা নেই। তা আমরাও নীতিগতভাবে ঐকমত্যে পৌঁছেছি যে, বা আমরা মনে করি যে এই আসন সংখ্যা 100-তে উন্নীত হতেই পারে, এবং সেক্ষেত্রে নির্বাচন মানে অন্যান্য দল বলছেন মানে সরাসরি ভোটে ব্যাপারটি আপনি যদি এখন খেয়াল করে দেখেন যে পুরো বাংলাদেশের সমস্ত নির্বাচনী এলাকাকে যদি আপনি 100টায় ভাগ করেন, তাহলে দেখা যাবে যে যেটা সাধারণ, যেটা আমরা যেটাকে সংসদের 3টি আসনের সমান কিন্তু একটি নারী আসন হয়ে যায়। তো ফলে একজন নারীকে যদি নির্বাচিত হওয়ার জন্য 3টি আসনের মতন বৃহত্তর এলাকার জনপ্রতিনিধির হিসেবে নির্বাচিত হতে হয়, তার জন্য যে নির্বাচনের এলাকাটা কত বড় হয়ে যায় সেটা বাস্তবসম্মত কিনা সেটাও একটু বিবেচনার অপেক্ষা রাখে। আর তাছাড়া আপনি যদি নারীকে যদি সম্মানিত করতেই চান, মর্যাদা দিতেই চান, তাহলে তাকে আরও বেশি জটিল একটা অঙ্কের মধ্যে কেন ফেলে দেবো আমরা, যেখানে
সাধারণ সদস্য সংসদে যারা নির্বাচিত হচ্ছেন তারা 1/3 এলাকার বা অঞ্চলের প্রতিনিধিত্বশীল হলেই তাকে নির্বাচিত হওয়ার সুযোগ তার জন্য থাকছে। আর আপনি যদি সরাসরি নির্বাচনের দিকে যান তাহলে 3টে আসনের সমান হয়ে যেতে পারে। যদিও এখানে একটা বিকল্প প্রস্তাবনার কথা বলা হয়েছে বলে শুনেছি আমরা, যে এটা রোটেশন পদ্ধতির মতন। তো এগুলো আমার মনে হয় না যে খুব বেশি বাস্তবানুক, এবং সেই বিবেচনাতে এটা যে দলের কাছে সেই সংখ্যানুপাতের ব্যাপারটি রয়েছে সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে, সেটাকে পরবর্তী পর্যায়ে নারী আসনের ক্ষেত্রে এটাকে বিন্যাস করা যেতে পারে। এই বিদ্যমান পদ্ধতি এতদিন ধরে যেটা আছে সেটাকে প্র্যাকটিস করা যেতে পারে। তবে ভবিষ্যতে যদি কখনো এরকম পরিস্থিতি তৈরি হয় যে আমরা এর চাইতে বেশি প্রায়োগিক এবং সহজ সরাসরি নির্বাচনের পদ্ধতি যদি আমরা কখনো খুঁজে পাই, তাহলে নিশ্চয়ই সেখানেও যাওয়ার সুযোগ আছে। অনেক ধন্যবাদ আবুল কালাম আজাদ মজুমদার। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আজকে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত যেটা আলোচনা হয়েছে লন্ডনে, দ্রুত ইসিকে জানানোর কথা বলেছে, সরকারের প্রতি তাগিদ দিয়েছে, সেই জায়গাটাই সরকারের ভাবনা একটু জানতে চাই। ধন্যবাদ। প্রথমত ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো সিদ্ধান্ত হয় নাই একটা সম্ভাবনার কথা আলোচিত হয়েছে। তো এই সম্ভাবনাটার জন্য কিছু কন্ডিশন আমরা সরকার থেকে সেট করা হয়নি, কিন্তু কিছু জিনিস আশা করা হচ্ছে যে এই জিনিসগুলো হলে ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হবে। তা আমরা তো একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে, যে আমরা দুইটা আমাদের বিএনপির পক্ষ থেকেও যেরকম একটা প্রত্যাশার কথা বলা হয়েছে, সরকারেরও এরকম একটা এক্সপেকটেশন আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটা এক্সপেকটেশন আছে। সবগুলো যদি এক বিন্দুতে আসে তাহলে নিশ্চয়ই সেটা ইসিকে জানানো হবে। তবে এটার জন্য আমার মনে হয় আমাদের একটু অপেক্ষা করার প্রয়োজন, বিশেষত জুলাই চার্টার নিয়ে যে আলোচনাটা হচ্ছে, সেই চার্টারটা আসলে কিভাবে স্বাক্ষরিত হয়, কারণ ওটা স্বাক্ষরিত হলে আসলে যেটা বোঝা যাবে যে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হয়েছে সেগুলো আসলে কীভাবে বাস্তবায়ন করা সম্ভব। কারণ শুধু চার্টার স্বাক্ষরিত হলেই তো আর হলো না, চার্টারটা বাস্তবায়নেরও একটা রূপরেখা তৈরি করতে হবে, এবং সেই রূপরেখাটা যখন সবার সামনে পরিষ্কার হয়ে যাবে তখন আর কারো এই বিষয়ে কোনো দ্বিধা থাকবে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা, বা যদি কোনো কারণে, যদি আমি বলতে চাই না যে এটা অসম্ভব, কিন্তু যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে বিকল্প কী। তো এরকম একটা বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সামনেই এখন এটা এজেন্ডা হিসেবে আছে, সবার টেবিলেই। আপনি নিজেও বলছেন জুলাই চার্টার নিয়ে তো আলোচনা অনেকদিন ধরে হচ্ছে, জুলাই টেবিলে কি চার্টারে কি এমন কিছু আছে যেগুলোতে সব দল একমত না হতে পারে এরকম? না, নিশ্চয়ই এটা তো থাকতেই পারে। আমরা সব বিষয়ে সবাই একমত হবে এরকম প্রত্যাশা করাটাই বরঞ্চ আমি মনে করি যে ভুল। মানুষের বা রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন চিন্তা ভাবনা থাকতে পারে, থাকে বলেই তো তারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল। তবে আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি যে লন্ডন সফর থেকে প্রধান উপদেষ্টা ফেরার পরে বা লন্ডনে এই বৈঠকের পরে একটা বিষয় একেবারে আমরা সবাই এখানেও দেখতে পেলাম, আমি এর আগেও দু একটা টক শোতে গেলাম যখন, সেখানেও দেখতে পাচ্ছি যে এখন সংস্কারটা ফোকাসের মধ্যে এসেছে। এর আগে সবাই নির্বাচনের তারিখ নিয়ে এত বেশি ব্যস্ত এবং উদ্বিগ্ন ছিল, বা কেউ কেউ সংশয়ের মধ্যেও ছিল, তাতে করে যেটা মূল কাজ আমাদের, যেটা সংস্কার, যেটা মূল ডিমান্ড, সংস্কারটা হলে তারপর অবশ্যই নির্বাচনটা মূল কাজ হিসেবে তখন আমাদের সামনে এসে যাবে। কিন্তু আপাতত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সংস্কারটা কী হবে সেটা ঠিক করা, এবং কিভাবে হবে, কখন হবে, কার মাধ্যমে হবে, এগুলো ঠিক করা। এবং লন্ডন ঘোষণার পরে লন্ডনের বৈঠকের পরে সেই বিষয়টা আলোচনায় এসেছে, এটা খুবই ইতিবাচক একটা দিক। আমরা সবাই প্রত্যেকটা সংস্কার প্রস্তাবের ভালো মন্দ দিক নিয়ে কথা বলছি, এবং এই কথা বলাটা যে শুরু হয়েছে, এটার ফলে আমরা বিশ্বাস করি যে একটা সমাধানে সবাই মিলে পৌঁছাতে পারবে, কারণ এখন সবার মতামতটা খুব স্পষ্টভাবে জানা যাচ্ছে। ফেব্রুয়ারি যে নির্বাচনের জায়গাটায় সরকার তো এখন ধরেন বিভিন্ন ইউনিট থেকে মতামতটা পাচ্ছে, এবং জামাতের দিক থেকে ফেব্রুয়ারিতে কথা বলা হয়েছিল সম্ভব হয় রোজার আগে নির্বাচনটা করে ফেলা যায়, এপ্রিলের পরে না, জামাতের কথা থেকে বলা হয়েছিল। কিন্তু আসার পরে দেখা গেল যে এই বৈঠক নিয়ে একরকম যৌথ বিবৃতি নিয়ে জামাত এবং এনসিপির একরকম মনক্ষুণ্ণ ভাব দেখা যাচ্ছে। এটা কি? সেটা কিন্তু ফেব্রুয়ারি সময় নিয়ে না, জামাতের দিক থেকে যেটা বলা হয়েছে যে যৌথ বিবৃতিটা নিয়ে ওনাদের একটু মনক্ষুণ্ণতা, বা ওনারা একটু অন্যভাবে দেখেছেন, কিন্তু আমরা সেটার ব্যাখ্যাও দিয়েছি। আমরা বলেছি যে
কেন এই যৌথ বিবৃতির সিদ্ধান্তটা হয়েছে। যৌথ বিবৃতিটার সিদ্ধান্তটা হয়েছে মূলত যাতে কোনো কনফিউশন তৈরি না হয়। আমরা এর আগে একটা জিনিস দেখেছি, যখনই রাজনৈতিক দলগুলোর সাথে এ ধরনের আলোচনা হয়েছে, আপনার বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ভিতরের যে আলোচনাটা আর বাইরের যে সংবাদ সম্মেলনগুলো, এগুলোতে ভিতরের আলোচনাটা রিফ্লেক্ট করেনি। সো আমরা সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে, সাধারণ মানুষ আসলে বুঝতে পারছিল না যে ভিতরে কী আলোচনা হয়েছে আর বাইরে যেটা বলা হচ্ছে সেটাই ঠিক, কোনটা ঠিক। তো যখন যৌথভাবে বলা হলো তখন আর বাইরে আর ভেতরের আলাদা কোনো বিষয় ছিল না, সবাই আলোচনার ফলাফলটা একসাথে জানতে পারলো, দুইটা সরকারের কাছ থেকেও জানতে পারলো, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল যারা আছে তাদের কাছ থেকেও জানতে পারলো। এর বাইরে এখানে আসলে আর কোনো কিছু না। আপনি দেখেন যে সরকারের এবং রাজনৈতিক দলগুলোর সবারই কিন্তু একটাই চাওয়া, আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, ফ্যাসিবাদ বিরোধী যেই শক্তিগুলো আছে তারা যেন ঐক্যবদ্ধ থাকে, কোনোভাবে এখানে যেন কোনো বিশ্বাস অবিশ্বাস এরকম এমন কোনো পরিস্থিতি তাতে তৈরি না হয় যাতে এই ঐক্যটা ফাটল ধরে। কারণ এই ঐক্যটাতে যদি ফাটল ধরে তাহলে অনেকগুলো শক্তি আছে যারা এটা সুযোগ নিতে পারে, এবং তাতে আমাদের জুলাই বিপ্লব তো ক্ষতিগ্রস্ত হবেই। দেশের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষাটা, মানুষ যে যেটা চাচ্ছে, মানুষ যে ডেমোক্রেটিক ট্রানজিশন বলেন বা একটা নির্বাচনের দিকে গিয়ে শান্তিপূর্ণ উপায়ে দেশে একটা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা তুলে দেওয়া, এই চাওয়াগুলো ক্ষতিগ্রস্ত হবে। এইগুলো যাতে না হয়, এটা একটা সবার দিক থেকেই এই চাওয়াটা আছে যে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে, এবং এই ঐক্যের স্বার্থেই কোনো বিভ্রান্তি তৈরি যাতে না হয় সেই জন্যই এই যৌথ সংবাদ সম্মেলনের ঘোষণা। এটা আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিশ্চয়ই জামাতের সঙ্গে এরপরেও আরও অনেক কথা হবে, কারণ এটা কিন্তু শেষ না, তখন নিশ্চয়ই তাদেরকে এটা বোঝাতে আমরা সক্ষম হব। মওদুদ হোসেন আলমগীর পাভেল, এই লন্ডন বৈঠকের পরে ধরেন এই যে ঐক্যবদ্ধ কমিশনের সঙ্গে বৈঠক, এটাই সম্ভবত শেষের দিকে বৈঠক, আর দুই একটা বৈঠক হতে পারে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ বৈঠক। এটা কি সহজ হলো না কঠিন হলো বলে মনে হয়? না, আমার মনে হয় যে দুটোকে একাকার করে ফেলার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। লন্ডন বৈঠক হয়েছে, সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা একটা বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকের ভেতর থেকে ইতিবাচক যিনি বেরিয়ে এসছে, যেটা মানুষের প্রত্যাশিত ছিল। জন আকাঙ্ক্ষাকে তো আপনাকে সম্মান করতে হবে। মানুষের ভেতরে যদি কোনো কিছু নিয়ে অনিশ্চয়তা থাকে, যেমন একটু আগে আজাদ ভাই যেটা বলছিলেন, যে সেখানে একটি গুরুত্বপূর্ণ জায়গাটা হলো কি, যে মানুষ শান্তি স্বস্তি চায়, নিরাপত্তা চায়, এবং তারা একটা জায়গায় ধোঁয়াশা কেটে যাক সেটা সবাই চায়, মানুষের তো এটাই প্রত্যাশা হয়। তো সুতরাং সেই জায়গাতে একটা আলাদা জায়গা। আর এই আপনি খেয়াল করে দেখবেন যে ঐক্যমত্য কমিশন বলুন আর অন্য যতগুলো কমিশনই বলুন, সেই জায়গায় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু সবসময় হোমওয়ার্ক করে গেছে। তারা কিন্তু ওই জায়গাতে কখনো জাস্ট একটা সবাই অংশগ্রহণের জন্য অংশগ্রহণ করতে জানি, তারা ব্যাপক প্রস্তুতি নিয়ে যায়। তারা বিভিন্ন রকম অতীত যে উদাহরণগুলো আছে পৃথিবীর অন্যান্য জায়গাগুলোতে সংবিধানের ক্ষেত্রে কোন নীতি নিয়ম অনুসরণ করা হয়েছে সেটা নিয়ে যায়। কারণ একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপির এমন কথাগুলোই বলা উচিত বা বলবার মানে প্রয়োজন আছে যেটা তারা বাস্তবায়ন করতে পারবে। তারা ঠিক কথার কথা বলবার মতো অবস্থা, অন্যরা বাস্তবায়ন করার দায় তাদের না, অন্যদের জন্য বাস্তবায়ন করবার দায়িত্বটি আছে কি নেই, এটি কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্নের জায়গা থাকতে পারে। কারণ সেটি নির্বাচনের ফলাফলের উপরে সেটা অনেকটা নির্ভরশীল হয়। কিন্তু আমরা যেহেতু দেখবেন খেয়াল করে যে বাংলাদেশের বর্তমানে বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আপনি এটা আমরা যেভাবেই দেখি না কেন, যাদের কাছে মূলত দায়িত্বটি যেতে পারে বলে মনে হয় তার মধ্যে বিএনপি সবার আগে আছে, এটা তো আমাকে মানতেই হবে, তাই না? সুতরাং দূরত্ব কমা বা বাড়ার বিষয় না। আমরা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মনে করি যে যেটি যৌক্তিক আলোচনার ক্ষেত্রে সেটাকে একটা সহমতের মধ্যে নিয়ে সবাই যদি সেটাকে গ্রহণযোগ্য একটা জায়গাতে নিতে পারে, সেটা দেশের জন্য সেটাই মঙ্গল, সেটাই হওয়া উচিত। এই বৈঠক কোনো জটিলতা সৃষ্টি করবে না সামনে? না, জটিলতা তো হওয়ার কোনো কারণ নেই। কারণ আপনার যে কথাটা একটু আগে ভাই বলছিলেন যে আমাদের প্রত্যেকেরই একটা অভিন্ন লক্ষ্য ছিল স্বৈরাচারের পতনের ক্ষেত্রে আমাদের সবাই একটা ঐক্যবদ্ধ অবস্থান ছিল। এখন এমন কোনো পরিস্থিতি তো তৈরি হয়নি যে আমাদের সেই ঐক্যকে ফাটল ধরাতে হবে, ঐক্যকে বিনষ্ট করতে হবে। আর সেখানে আমাদের প্রত্যেকের চাওয়া যদি মানুষের কল্যাণ হয়, তাহলে সেক্ষেত্রে এই সমস্ত ছোটোখাটো দূরত্ব তো কমিয়ে ফেলার তো কোনো বড় ব্যাপার বলে মনে হয় না। একটা ছোট্ট বিরতির পরে ফিরছি। দর্শক, ছোট্টটা বিরতির সময় হচ্ছে। আর আইসিএল গণতন্ত্রে কিছুক্ষণের মধ্যে ফিরছি। আশা করি সঙ্গে পাচ্ছি বিরতি। দর্শক, আবারও স্বাগত। আর আইসিএল গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম লন্ডন বৈঠকের সিদ্ধান্তের দেশে অগ্রগতি নিয়ে। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, আছেন আবুল কালাম আজাদ মজুমদার। আবুল কালাম আজাদ মজুমদার, যেটি জানতে চাচ্ছিলাম যে ধরেন মানে এই বৈঠকের পরে এই জুলাই চার্টার বলেন আর হচ্ছে ঐক্যমত্য কমিশনের বৈঠক, এই দুই জায়গায় ঐক্যমত হওয়ার ব্যাপার আছে মোটামুটি। সেটিকে সহজ হলো না কঠিন হলো বলে মনে হয়? আমি তো মনে করি সহজ হলো এই অর্থে যে এই বৈঠকটার পরে বিএনপির দিক থেকেও তাদের একটা রেসপন্সিবিলিটিটা বেড়েছে।
আপনার কারণ ফেব্রুয়ারিতে আমরা যদি নির্বাচন করতে চাই তাহলে আমাদেরকে দৃশ্যমান একটা সংস্কার করতে হবে, এবং দৃশ্যমান সংস্কার করতে গেলে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং সেখানে বিএনপি একটা বড় স্টেক হোল্ডার, এবং যেহেতু তারাও একটা কমিটমেন্ট দিয়েছে। কিন্তু বৈঠকের পরে আপনি দেখেছেন যে সংবাদ সম্মেলনটা হয়েছে, ওখানেও কিন্তু তারা বলেছেন যে তারা ঐক্যমত্য কমিশনের কাছে সহযোগিতা করবেন এবং ঐক্যমত্য যে জুলাই চার্টার হবেন সেখানে তারা সই করবেন। তো ওনাদের দিক থেকে রেসপন্সিবিলিটিটা ওনাদের কিন্তু এখন আরও বেশি আমি মনে করি। সরকার তো তার কাজটা করছেই, কিন্তু সরকারের কাজটা সহজ হয় তখনই যখন রাজনৈতিক দলগুলো ইকুয়ালি রেসপন্সিবিলিটি নিয়ে তাদেরকে সহযোগিতা করে। এই সহযোগিতাটা আগেও ছিল, কিন্তু আমরা মনে করি যে এখন সহযোগিতার মাত্রাটা হয়তো বাড়বে, এবং সেটা যদি বাড়ে তাহলে সংস্কারটাও বেগবান হবে, সরকারের কাজটাও একটু তুলনামূলকভাবে সহজ হবে। জি, মনসুর হোসেন আলম পাভেল, ছাড় দেওয়ার জায়গাটাকে উইন উইন সিচুয়েশন দেখছেন? ধরেন এরকম দুই পক্ষে বৈঠকে যেটা হয় যে ঐক্যমতে পৌঁছাতে গেলে ছাড় দেওয়ার একটা ব্যাপার থাকে, সমঝোতা, নেগোসিয়েশন। এখানে ছাড়ের ব্যাপারে আপনি নিজে খেয়াল করে দেখবেন যে আমরা এই এপ্রিল বা ডিসেম্বর, যেটি নিয়ে হয়তো আপনি কথাটা বলতে পারেন যে ঠিক ছাড়ের জায়গাটা মাঝামাঝি কোনো একটা জায়গাতে আমরা এলাম কিনা। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এপ্রিলকে নির্বাচন করবার ক্ষেত্রে আপনি যদি দেখবেন যে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার যে প্যাকেজ সময়টি ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে, আপনাকে যদি সব বিবেচনাতে বলা হয় যে আপনি তো সব মাসেই নির্বাচন করতে পারবেন, আপনাকে এই 7টার মধ্যে যে কোনো একটা মাস বেছে নিতে হবে, তাই না? তো তাকে যদি আপনি যে কোনো একটা বাংলাদেশের আবহাওয়া সম্পর্কে যারা জানে, আমাদের ধান কাটার মৌসুম সম্পর্কে জানে, রোজা আগামীবার কখন হবে সেটা যারা জানে, নির্বাচিত একটা দলের বাজেট সম্পর্কে যারা জানে যে বাজেট তৈরি করতে হবে, এগুলো সবগুলো বিবেচনা যদি আপনি নেন, দেখেন সবচেয়ে আগে যে মাসটাকে বাদ দিতে হবে সেটা ছিল এপ্রিল। কিন্তু আনফর্চুনেটলি সে এপ্রিলটাকেই পিক করা হয়েছিল। বেশিরভাগ রাজনৈতিক দল চেয়েছিল এটা রোজার আগে হবে। তো রোজার আগে বলতে ডিসেম্বরও তো রোজার আগেই। তো ঠিক সেই কারণে রোজার আগে সময়টা আছে, এবং যেটা আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে সংস্কার এবং বিচারের অগ্রগতি যদি সন্তোষজনক হয় তাহলে সেটা এগিয়ে আসবে। উনি যেরকম বলছেন যে নির্দিষ্ট ঘোষণা হতে পারে ফেব্রুয়ারির আগেও হতে পারে, এটা আমার তো সেই বিশ্বাসের জায়গাতেই আছে। অর্থাৎ এটা যুক্তিসঙ্গতভাবে আমরা প্রত্যেকেই মনে করি যে সময়টা বছরের সব দিক দিয়ে সকল বিবেচনায় সবচেয়ে নিরাপদ সময় হতে পারে সেটা শীত মৌসুম, এবং সেটা রোজার আগে, এটি খুবই যৌক্তিক কারণে সেটা আসে। তো ফলে এটা উইন উইন এর চাইতে বরং বলবো যে যুক্তির জয় হয়েছে, এটা আমরা বলতে পারি যে যুক্তি এখানে প্রতিষ্ঠিত হয়েছে সেটা। আর বিএনপি সবসময় একটা জিনিস আপনাকে বুঝবার চেষ্টা করতে হবে, শুধুমাত্র কিন্তু ক্ষমতাতে যাওয়া এই শব্দটি আমরা ব্যবহার করি না। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে গেলে যেটা হবে কি, আপনাকে কিন্তু আগের সময় সরকারের যে সমস্ত ভালো বলেন মন্দ বলেন দুটোকে কিন্তু তাকে বহন করতে হবে। আপনি যদি দেখেন যে জিডিপি কিন্তু মানে বিশেষ করে স্মরণকালের মধ্যে সবচেয়ে কমের কাছে পৌঁছেছে, প্রায় 3.2-এর কাছে জিডিপি নেমে এসেছে। আমাদের কর্মসংস্থানের জায়গাতে বেকারত্ব বেড়েছে, শিল্প কলকারখানা বন্ধ হয়েছে অনেকগুলো জায়গাতে, কর্মসংস্থান যথাযথভাবে সৃষ্টি হয়নি। আমরা কোনো বৈদেশিক যে বিনিয়োগ সেটির দিকে আমরা কিন্তু একটা দুর্বল জায়গাতে যাচ্ছি, এবং তার চাইতে বড় যে পুলিশের বা নিরাপত্তা যারা প্রদান করবে তাদের ক্ষেত্রে আস্থার যে জায়গাটা সেটাও কিন্তু পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। বিগত সরকারের যে স্বৈরাচারকে সমর্থন করে আমলাতন্ত্র বিরাজ করছে, এই সবগুলো জিনিসকে নিয়ে যখন আপনি নতুন একটা গণতান্ত্রিক নির্বাচনের পর যখন একটা সরকার ব্যবস্থাপনায় যাবেন, তখন একটা বিএনপি দায়িত্বশীল দল হিসেবে তাকে চিন্তা করতেই হবে যে এই বোঝাটা যত বড় হবে তাদের পথ চলার রাস্তা তত বেশি কণ্ঠকাকীর্ণ হবে, তত ডিফিকাল্ট হবে। সেটি বিএনপির কাছে অগ্রগম্য একটা বিবেচনার জায়গা ছিল। নির্বাচনকে বা নির্বাচন হতেই হবে, নির্বাচন করে অস্থিরতা, এটাকে সেইভাবে যদি আমরা সরলীকরণ করি তাহলে বিএনপির অবস্থানকে আমরা ভুল ব্যাখ্যা করব। সংস্কার এবং বিচার, আজাদ মতুনদার, সংস্কার এবং বিচার কোন মাত্রায় হলে আসলে মানে এই দুটি শর্তযুক্ত, অনেকে বলছেন শর্তযুক্ত টাইম দেওয়া হয়েছে, এবং সে জায়গায় দুটি লাইন, একটা হচ্ছে সংস্কার এবং বিচার প্রত্যাশিত মাত্রায় এগোতে হবে আর গ্রহণযোগ্য মাত্রা, আরেকটা হচ্ছে সব প্রস্তুতি সম্পন্ন করা। এটা দুটোই আসলে একটা আপেক্ষিক বিষয়। সংস্কার কোন মাত্রায় হলে আপনি নির্বাচনে যাবেন বা বিচার কোন মাত্রায় হলে, আমরা সাধারণভাবে এটা বিশ্বাস করি যে সংস্কারের যে মৌলিক যে চাওয়াগুলো, যে মৌলিক যে ক্ষেত্রগুলোতে সংস্কার হবে বলে মানুষ বিশ্বাস করে, সেগুলো যদি সম্ভব হয় তাহলে নির্বাচনটা আয়োজন করা যেতে পারে, এবং বাকি যে সংস্কারগুলো, বিশেষত সংবিধান সংস্কারের যে বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে শুধুমাত্র ঐক্যমত্য হলেই নির্বাচনটা আয়োজন করা যেতে পারে, কারণ ঐক্যমত্য হলে প্রক্রিয়াটা শুরু হবে নির্বাচনের পরে। সো এটা হলো সংস্কারের একটা বিষয়। আর
বিচারের যে বিষয়টা এটা তো আসলে আদালতের উপর নির্ভরশীল। আদালত কখন রায় দিতে পারবে এটা সম্পূর্ণ আদালতের সিদ্ধান্ত, কিন্তু সরকারের দিক থেকে সহযোগিতা করার একটা বিষয় আছে। বিচারের যে তদন্ত কাজগুলো দ্রুত শেষ করা বা যারা প্রসিকিউটর আছে তাদেরকে উপযুক্ত সাক্ষ্য প্রমাণ জোগাড়ে সহযোগিতা করা, এই কাজগুলো যদি সুন্দরভাবে করা যায় তাহলে হয়তোবা কিছু মামলা রায়ের পর্যায়ে যেতে পারে। এটা একটা প্রত্যাশার কথা বলা, শুধু এখানে কোনো ধরনের বাধ্যবাধকতা কারো পক্ষে আরোপ করা সম্ভব না, কারণ এটা পুরোপুরি আদালতের উপর নির্ভরশীল। আর আমরা নির্বাচনের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা ডিসেম্বরে দাবি ছিল কারো কারো, কিন্তু এপ্রিলের কথা বলেছিলেন উনি এই প্রত্যাশাগুলোর কথা মাথায় রেখে। আর ডিসেম্বরের ক্ষেত্রে কিছু প্র্যাকটিক্যাল প্রবলেমও ছিল আমরা যতটুকু জেনেছি। আপনার আমি জানি না, এগুলো হয়তো আলোচনায় আসেনি সেভাবে। আপনার আওয়ামী লীগ সবসময় ডিসেম্বরে নির্বাচন করার বিষয়ে বেশি আগ্রহী থাকতো। তার একটা বড় কারণ হচ্ছে ডিসেম্বরের প্রথমার্ধে তো নির্বাচন হয় না, কারণ তখন স্কুল কলেজগুলো তখন অকুপাইড থাকে। আর দ্বিতীয়ার্ধে আসলে সারা বিশ্বে ক্রিসমাস থাকে। আপনার আন্তর্জাতিক অবজারভার যারা আছে তারা খুব একটা আগ্রহী হয় না। আওয়ামী লীগ চাইতো যে আসলে এখানে কোনো অবজারভার না আসুক এবং ভাড়াটে কিছু অবজারভার এনে এই নির্বাচনটাকে বৈধতা দেওয়ার তারা চেষ্টা করতো। আমরা নিশ্চয়ই সেরকম কিছু চাই না। আমরা চাই এমন একটা নির্বাচন যেটা সারা বিশ্ব দেখবে এবং তারা দেখে আমাদের নির্বাচনের ভুল ত্রুটি এগুলো বলবে, এবং পাশাপাশি যদি আমরা সুন্দর নির্বাচন করতে পারি সে বিষয়ে তারা কথা বলবে। জানুয়ারির ক্ষেত্রেও একটা, বিশেষ করে জানুয়ারির শুরুর দিকেও কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম থাকে। প্র্যাকটিক্যাল প্রবলেমের মধ্যে একটা বড় প্রবলেম হচ্ছে আমরা দেখেছি রাতের নির্বাচনের কথা তো আমরা সবাই শুনেছি, ব্যালট বাক্স আগে নিয়ে গেলে রাতের বেলা ভোট হয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। সো একটা আলোচনা আছে যে ব্যালট বাক্স ভোটের দিন সকালবেলা যাতে ভোট কেন্দ্র পৌঁছানো যায়, কিন্তু সারা দেশে যদি একসাথে নির্বাচন হয় তাহলে যে পরিমাণ কুয়াশা থাকে এই জানুয়ারিতে, এবং আমাদের দেশে অনেকগুলো নদীপথ থাকে, সেখানে ভোটের দিন খুব সকালবেলা ব্যালট বাক্স পৌঁছানোও কিন্তু লজিস্টিক্যালি চ্যালেঞ্জিং। সো এই প্র্যাকটিক্যাল অসুবিধাগুলোও ছিল। খালি সংস্কার অবশ্যই একটা বড় বিষয়, বিচার এগুলো একটা বড় বিষয়, এটাও অনেক বড় বিষয়। এর পাশাপাশি আমি জাস্ট লজিস্টিক চ্যালেঞ্জগুলোর কথা বললাম। এই চ্যালেঞ্জগুলোর কথা মাথায় রেখেও আসলে এপ্রিলের সময়টা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। তবে এই চ্যালেঞ্জগুলো ফেব্রুয়ারিতে এলে আমরা হয়তোবা মনে করি যে চ্যালেঞ্জগুলোর কথা আমি বললাম সেই চ্যালেঞ্জগুলো অনেকটা মিটিগেট হয়ে যায় তখন। অনেক ধন্যবাদ মাহমুদ হোসেন আলমগীর পাভেল। একটা অভিযোগের জায়গায় বৈঠক নিয়ে, সেটা হচ্ছে যে সংস্কার এবং বিচারের জায়গাটা খুব বেশি গুরুত্ব পায়নি, বিশেষ করে এনসিপি এই জায়গাটাই বলেছে। আপনাকে তাই মনে হয়? না, আসলে দেখবেন খেয়াল করে যে বিচার সংক্রান্ত ব্যাপারে দলীয় অবস্থান থেকে খুব বারবার কথা বললে কিন্তু শেষ মুহূর্তে যেটা দাঁড়ায় কি যে বিচার প্রভাবিত করার একটা কথা উঠছে। কিন্তু আমরা যদি একটু সাদা চোখে দেখবার চেষ্টা করি, দেখবেন যে আবু সাইদ আমাদের চোখের সামনে কিন্তু তাকে হত্যা করা হয়েছে, মুগ্ধ আমাদের চোখের সামনে মারা গেছে, ওয়াসিম আমাদের সবার চোখের সামনে মারা গেছে। আমরা কিন্তু বলতে গেলে প্রায় 10.5 মাসের মতন সময় কিন্তু আমরা প্রায় অতিক্রম করতে চলেছি। তো এই রকম যেটা খুবই বেশি মর্মান্তিক, হৃদয়স্পর্শী, বা যেগুলো আমাদের পুরো ঘটনাকে অন্য একটা জায়গাতে, অন্য একটা মাত্রাতে নিয়ে গিয়েছে, সেই হত্যাকাণ্ডগুলোকে বিচারের ক্ষেত্রে এই সময়টা বোধহয় আমরা একটু যৌক্তিক চেষ্টা করলে হয়তো আর একটু দৃশ্যমান জায়গাতে নিতে পারতাম। আমরা যেরকম করে প্রতিদিনই আমরা ঐক্যমত্য কমিশন বলি, সংস্কারের ক্ষেত্রে যে আগ্রহ, যে প্রস্তুতি এবং যে দ্রুততার বাস্তব চিত্র দেখি, সেই ব্যাপারটি কিন্তু আমরা বিচারের ক্ষেত্রে ঠিক ওই রকম করে দেখেছি, এটা হয়তো পরিপূর্ণভাবে বলা যাবে না। আর একটা ব্যাপারে কিন্তু এর সাথে মাথায় রাখা দরকার, সংস্কারের সাংবিধানিক যে অংশটুকু রয়েছে সেটি সাধারণ মানুষ কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু অতটা বেশি আগ্রহী হতে পারে না। আপনার দ্বিকক্ষ হবে না, এক কক্ষ বিশিষ্ট হবে, আপনি সংসদে 70 অনুচ্ছেদ রাখবেন কিনা, এটা সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে কিন্তু খুব গুরুত্ব বহন করে না। তারা কিন্তু জানতে চায় যে তার কর্মসংস্থান হবে কিনা, তার স্বাস্থ্যের পরিণতি কী অবস্থা কী হবে, তার ছেলেমেয়ের শিক্ষার ব্যবস্থা কী করছে, আমরা পরিবেশের সংরক্ষণ হবে কিনা, নারীর যে নিরাপত্তা সেটি নিশ্চিত হবে কিনা। কমিশনগুলো কিন্তু এগুলোর উপরেও হয়েছে, দুর্নীতিমুক্ত দেশ হবে কিনা। আমরা কিন্তু ওই জায়গাগুলোতে দৃশ্যমান অনেক কিছু করতে পারতাম, কারণ এর জায়গায় তো ঐকমত্যের কোনো সমস্যা নেই। ফলে এই যে 10টি মাস পার হয়েছে, এর মধ্যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমরা সেই স্বৈরাচারী অবস্থান থেকে একটা নতুন দিগন্তের সূচনা কিন্তু এর মধ্যে আমরা করতে পারতাম। শিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে শিক্ষা ব্যবস্থাপনাকে ধ্বংস করা হয়েছে বলতে গেলে, সেটাকে কিন্তু একটা পরিবর্তিত জায়গায় আনবার জন্য একটা কার্যকর পদক্ষেপ নিয়ে আমরা যারা অভিভাবকদেরকে একটা দুশ্চিন্তা এখনও রেখে দিয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে কোথায় যাচ্ছে, কি হতে যাচ্ছে, সেখানে কিন্তু দৃশ্যমান পরিবর্তনগুলো করা যেতে পারত। ফলে আমরা সমস্ত সংস্কারের ভাবনাটা যেন পরিপূর্ণভাবে সাংবিধানিক সংস্কারের জায়গাটাতে রেখে দিয়েছি। সেটা নিয়ে কাজ হতেই পারে, সেটাতে আমাদের কারো কোনো আপত্তি সেটা নেই, কিন্তু জনমানুষের প্রত্যক্ষভাবে যে জিনিসগুলো বেশি আগ্রহের জায়গাতে থাকে
তাকে ভালো মন্দের সাথে সম্পৃক্ত করে খুবই প্রত্যক্ষভাবে, সেই জায়গাগুলোতে সংস্কার কমিশনগুলো যে কাজগুলো করেছে সেটার বাস্তবায়ন তো দেখতে পাওয়া উচিত ছিল এর মধ্যে, কারণ এগুলো তো অধ্যাদেশ বা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তো এগুলোকে বাস্তবায়ন করা যায়। একটা বিরতির পরে ফিরছি দর্শক, ছোট একটা বিরতির সময় হচ্ছে। RSLS-এর জনতন্ত্র গণতন্ত্রে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতির পর। দর্শক আবারও স্বাগত RSLS জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম লন্ডন বৈঠক এবং তার পরবর্তী দেশের বাস্তবতা নিয়ে। অধ্যাপক ডক্টর মওদুদ হাসান আলমগীর পাভেল, সামনের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি দেখেন? মানে দল হিসেবে ধরেন প্রতিদিন পত্রিকার পাতায় বিভিন্ন নেগেটিভ খবর বিএনপির বিরুদ্ধে আসছে, দলও তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে। সামনে নির্বাচন যত আসবে তত পরিস্থিতি কেমন দেখছেন? চ্যালেঞ্জ আসলে বহুবিধ চ্যালেঞ্জ শুধু একটা না, কারণ আপনি খেয়াল করে দেখবেন যে এই বিএনপি তো একটা রাজনৈতিক দল। আমি যদি বিশ্লেষণও করতে চাই তাহলে দেখবেন যে তারা হয়তো অনেকেই মনে করতে পারে যে নির্বাচনে তো আমাদের ভালো ফলাফল হতেই যাচ্ছে, ফলে দলের শৃঙ্খলা রক্ষা করার একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। আমাদের মনোনয়ন প্রার্থীর সংখ্যা অসংখ্য, তারা প্রায় 3টি নির্বাচন বঞ্চিত হয়েছে, ফলে সেটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা সেটি একটা চ্যালেঞ্জ রয়েছে। এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে স্বৈরাচারের যে শক্তিটি এটি নিঃশেষিত হয়েছে বলে যারা ভাবে তারা কিন্তু মনে হয় যে বোকার স্বর্গে বাস করছে। ফলে নির্বাচন যত ঘনিয়ে আসবে তখন তারা কিন্তু নির্বাচনের জায়গাতে তাদের যে খেলাগুলো রয়েছে সেটা আমরা জানি যে তাদের সাথে সহযোগিতা করবার জন্য বেশ কয়েকটা দেশও রয়েছে যারা তাদেরকে সহযোগিতা করে, আন্তর্জাতিক সংস্থাগুলোরও সংশ্লিষ্টতার কথা আমরা জানি। ফলে তাদেরও কিছু গেম প্ল্যান আছে, সেটাও দেখতে হবে। এবং সব কিছু মিলে আরও কতগুলো ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে চ্যালেঞ্জের যে জায়গাটা সেটা হলো যে অর্থনীতি যদি সত্যিকার অর্থে সামনে এগোতে যদি না পারে, মানুষের যে প্রত্যাশা যে জায়গাগুলোতে থাকে, কর্মসংস্থানের যে জায়গাগুলো আছে, যেমন আমরা দেখেছি যে বেশ কয়েকটি মিল ফ্যাক্টরি, সে গার্মেন্টস শিল্প শুধু না, অনেকগুলো জায়গাতে তারা বন্ধ হয়ে গেছে। এবং এই ফোরকাস্টের দিকে যদি আমরা তাকাই তাহলে এই সংখ্যাটা কিন্তু ক্রমাগতভাবে বাড়তে পারে। তো ফলে একটি দল যেই নির্বাচিত হয়ে আসুক না কেন তাকে কিন্তু এই অর্থনৈতিক যে একটা আমরা যে নেতিবাচক যে চিত্রটি রয়েছে সেটা কিন্তু তার কাঁধে নিয়ে কিন্তু তার যাত্রাটা শুরু করতে হবে। ফলে এই জায়গাতে জনমনে যদি কোনো একটা ব্যাপক প্রত্যাশা তৈরি হয়, সেই প্রত্যাশা এবং একটা নির্বাচনী দল তারা জনগণকে অনেক বেশি প্রত্যাশার কথা বলে, আশার কথা বলে। তো ফলে এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে সংঘাত সৃষ্টি হতে পারে, সেই চ্যালেঞ্জের জন্য জনগণকে প্রস্তুত রাখা এটাও একটা বড় চ্যালেঞ্জ। বিএনপি কি খুব কঠোর হতে পারছে, সব জায়গায় ব্যবস্থা নিতে পারছে? দেখবেন খেয়াল করে যে কঠোরতার ক্ষেত্রে সর্বোচ্চ কঠোরতা দলের পক্ষ থেকে হয় দলের থেকে একজনকে বহিষ্কার করে দেওয়া। এবং গত কয়েকটা দিনের ঘটনাও যদি আপনি দেখেন, যে আমরা দেখেছি যে ঢাকার খুবই কাছাকাছি দুটো জেলাতে যে ব্যাপারটি ঘটেছে, তাতে দলের সর্বোচ্চ পর্যায় থেকে যারা আইন শৃঙ্খলা বাহিনীকে তাদেরকে বলা আমরা বলবো যে অনুরোধই করা হয়েছে যে ঘটনার ভেতরটা উদ্ঘাটন করা, তাতে দলের কোনো ব্যক্তির যদি কোনো সংশ্লিষ্টতা থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় আনা, এবং সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে কোনো রকম তাদের জন্য কোনো সফট কর্নার বলে বা কোনো রকম তাদের পক্ষ অবলম্বন করার কোনো চেষ্টা বা সুযোগ নেই। তো ফলে এই জায়গাতে বার্তাটি আরও পরিষ্কারভাবে আসা দরকার, সেটা হচ্ছে যে সরকার তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কে ব্যবহার করে যদি কোনো জায়গাতে কোনো অপকর্ম হয়, এটা রাজনীতি নয়। বিএনপি সেরকম কোনো কর্মকর্তাকে সমর্থন করেনি, আপনার নিজের অজানা অসংখ্য উদাহরণ সৃষ্টি হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং সেটাতে অনেক জায়গাতে হয়েছে যে দলের পক্ষ থেকে এজাহার দায়ের করা, মামলা দায়ের করা, এবং আমাদের দলের কর্মী যারা ছিল, হয়তো একসময় তার বড় অবদান ছিল, তাকে কিন্তু আইনের হাতে সোপর্দ করার ক্ষেত্রে বিএনপি কোনো রকম শিথিলতা কখনো দেখায়নি এবং ভবিষ্যতে সেটা দেখাবে না। জি, আবুল কালাম আজাদ মজুমদার, সামনের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং অনেকে মনে করে যে পুলিশ এখনও ওই পর্যায়ে অ্যাক্টিভ না, যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বেশ কয়েকবারই বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক ভালো, এবং তিনি এও বলেছেন যে যখন তফসিল ঘোষণা হবে তারপর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হবে, প্রস্তুত হবে আসলে নির্বাচনের জন্য। কতটা চ্যালেঞ্জ নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ? না, এটা তো আইন শৃঙ্খলা ঠিক রাখার চ্যালেঞ্জটা শুধু নির্বাচনের সাথে সম্পর্কিত না, এটা একেবারে প্রতিদিনকার একটা বিষয়। প্রতিদিন আপনাকে এই বিষয়ে মনোযোগী হতে হবে এবং মনোযোগটা ধরে রাখতে হবে।
কারণ আপনার সামান্যতম যদি আপনার ল্যাপস থাকে এক্ষেত্রে, তাহলে অনেকেই আছে এগুলো সুযোগ নিতে পারে। আপনি দেখেছেন আমাদের দেশটাকে নানা শক্তি নানাভাবে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। আপনি যদি এক্ষেত্রে কোনো রকমের ছাড় দেন বা কোনো রকমের আপনি যদি রিল্যাক্স থাকেন, তাহলে তো এটার পরিণতি খুব মারাত্মক হতে পারে। আমরা যে কোনো সময় যে কোনো একটা বড় বিপর্যয় নেমে আসতে পারে। সো এটা শুধু নির্বাচন না, এটা আমরা মনে করি যে এটা প্রতিদিনকার চ্যালেঞ্জ। আমাদের প্রতিদিন সতর্ক থাকতে হবে, প্রত্যেকটা মুহূর্তে সতর্ক থাকতে হবে এবং সতর্ক থেকে কাজ করতে হবে। নির্বাচন অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু শুধু কবে নির্বাচন হবে সেই অপেক্ষায় থেকে এখন আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের কর্মকাণ্ডে কোনো রকমের ঢিলেমি করতে দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু 10 মাস পার হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জায়গায় খুব বেশি কঠোরতা কি সরকার দেখিয়েছে? না, এটা আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে আপনাকে বাস্তবতাটা উপলব্ধি করার অনুরোধ করব আমি। এই কারণে যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী কিন্তু একটা কমপ্লিট রিভ্যাম্পিংয়ের মধ্যে দিয়ে গেছে, একটা কমপ্লিট ওভারহোলিং হয়েছে তাদের। আপনি জানেন যে জুলাই বিপ্লব পরবর্তী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূর্ববর্তী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই রকম। একটা আচরণও তাদের দুই রকম, এবং তাদের যে কর্মপদ্ধতি যেগুলো তাদের অ্যাকশন প্ল্যান সেগুলো ভিন্ন রকম। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা চেষ্টা করছি যে নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে সত্যিকার অর্থে যে ধরনের পুলিশিং আমরা এক্সপেক্ট করি যাতে তারা সেটা করতে পারে। যে কারণে অনেকেই যেটা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে বলেছেন যে পুলিশ কঠোর হচ্ছে না বলে অনেকে মনে করছেন যে পুলিশ অ্যাক্টিভ নয়। পুলিশ তো আমরা চাচ্ছি যে মানবিক পুলিশ গড়ে তুলতে, বা মানবিক পুলিশের মাধ্যমে যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় রাখা যায়, তাহলে সেই অপশনটা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর পুলিশের যে লজিস্টিক যে সমস্যাগুলো হয়েছে আপনার এই জুলাই পরবর্তী সময়ে, এগুলো আস্তে আস্তে কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। এগুলো আস্তে আস্তে এগুলো কাটিয়ে যত সময় আসবে তত এগুলো কাটিয়ে উঠলে পরিস্থিতি আরও আগের চেয়ে একটু একটু করে আরও ভালো হবে, এটাই আমাদের বিশ্বাস। জি, মওদুদ হোসেন আলমগীর পাভেল, আগামী নির্বাচন কেমন হবে মনে হয়? আমাদের বিশ্বাসটা খুব সঙ্গত একটা জায়গা থেকে বলতে চাই আমরা এভাবে, যে জনগণ প্রায় 3টি নির্বাচন বঞ্চিত হয়েছে। 3 কোটি নতুন ভোটার যাদের ভোট দেওয়ার অধিকার অনেক আগেই প্রতিষ্ঠিত হয়েছেন, তারা কিন্তু একবারের জন্য তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এবং জনগণের ভেতরে একটা নতুন বাংলাদেশ দেখার প্রত্যাশা রয়েছে। তো ফলে সব কিছু মিলে একটা চমৎকার একটা নির্বাচন, যে নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে এবং তাদের সত্যিকারের নির্বাচিত প্রতিনিধিরা শুধু সংসদে যাবেন এটা নয়, এই প্রথমবারের মতন আমরা এরকম একটা জায়গা দেখতে চাই যে প্রকৃত জবাবদিহিতার একটি সরকার, জনকল্যাণের সরকার, এবং বাংলাদেশকে বিশ্বে তার মর্যাদায় প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে শেষ পর্যায়ে বাংলাদেশকে যেটা বলছেন যে বিএনপি এবার অনেক আসন পাবে, 200-র বেশি, কেউ কেউ দেখছেন 250-র বেশি। আবারও কি একপাক্ষিক সংসদ দেখতে যাচ্ছি আমরা আসলে নির্বাচনের আসন সংখ্যার হিসেবটা এখনই করা বোধহয় ঠিক হবে না। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই তাদের প্রত্যাশা সর্বোচ্চটাই থাকবে, এটাই স্বাভাবিক। বিএনপি রাজনৈতিক দল হিসেবে প্রচারণায় এবং তার ম্যানিফেস্টো দিয়ে এবং জনগণের মন জয় করার মধ্য দিয়ে, ভোটারদেরকে তাদের প্রতি আকৃষ্ট করার মধ্য দিয়ে বিএনপি সর্বোচ্চ ফলাফলটা অর্জন করতে চাইবে, এটা তো খুবই স্বাভাবিক। কারণ একটা কথা মনে রাখতে হবে যে আমরা যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে পরিকল্পনার কথা বলেছি, সেটিকে বাস্তবায়ন করতে গেলে তো সংসদে একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন রয়েছে। এর পাশাপাশিও কিন্তু বিএনপির একটি কমিটমেন্ট রয়েছে, রাষ্ট্রের প্রতি একটা অঙ্গীকার রয়েছে দেশের প্রতি, যে তারা নির্বাচনের ফলাফল যেমনটাই হোক না কেন একটা জাতীয় সরকার গঠনের অঙ্গীকার তাদের রয়েছে। ফলে সমন্বিতভাবে দেশ পরিচালনা করাটাই হবে আগামী দিনের জনপ্রত্যাশার সবচেয়ে বড় পরিপূরক এবং তাদের প্রতি সম্মান জানানো। ফলে এই সব কিছু মিলে বিএনপি তার এই আগামী নির্বাচনকে শুধুমাত্র নিছক নির্বাচন হিসেবে দেখে না, এই বাংলাদেশকে পরিবর্তিত করবার জন্য জনাব তারেক রহমান যে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশের মানুষকে যে স্বপ্নটি উনি দেখিয়েছেন, যে অঙ্গীকার তিনি দেশের মানুষের কাছে করেছেন, সে এত বড় একটা চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষম একটা সরকার, সংসদ প্রতিষ্ঠিত হবে দেশে। কোনো দলের সাথে কোনো আসন সমঝোতা হচ্ছে, অনেকে বলছেন যে এগুলো বোধহয় আমার মনে হয় এখন বোধহয় এত অল্প সময়ের মধ্যে এত আগে এই ব্যাপারে কোনো মন্তব্য করা বোধহয় সঠিক হবে না। তবে এমনিতে নির্বাচনের ক্ষেত্রে তো সবসময় অনেক রকম যোগ বিয়োগ থাকে। আমরা যদি মনে হয় যে এরকম কোনো একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে এই প্রসঙ্গটি প্রাসঙ্গিক হয়ে যদি ওঠে, তাহলে সেই আলোচনা হতেই পারে। একেবারেই আবুল কালাম আজাদ মজুমদার, আওয়ামী লীগ একটা গুরুত্বপূর্ণ ইস্যু বাংলাদেশে এখন, সামনে নির্বাচন, লন্ডন বৈঠকে এই নিয়ে কোনো আলোচনা হয়েছিল আপনি জানেন?
সরি, আবার একটু রিপিট করবেন। আওয়ামী লীগ ইস্যু, আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনে যেতে পারবে কি পারবে না, লন্ডন বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি? এই নিয়ে আলোচনার তো কোনো সুযোগ নেই, কারণ আওয়ামী লীগের তো কার্যক্রম এখন নিষিদ্ধ। আপনার আওয়ামী লীগের কার্যক্রম চালু হলে যদি তারা বিচারিক প্রক্রিয়ায় তাদের ছাড় দেওয়া হয়, তারা কার্যক্রম শুরু হলে তারপরে তারা নির্বাচনে আসবে কি আসবে না সেগুলো বিচার পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি, সামনে যে বিচার সেটাই তো সিদ্ধান্ত এখন পর্যন্ত যতটুকু জানি। জি, অনেক ধন্যবাদ ডক্টর মওদুদ হাসান আলম বাবুল। আমরা একেবারেই শেষ পর্যায়ে নেতা হিসেবে তারেক রহমানকে কেমন দেখলেন? নেতা হিসেবে তারেক রহমান সাহেব জনমানুষের নেতা, এটা আমরা বলি। আগামী প্রজন্মের যারা তারুণ্য রয়েছে তাদেরকে প্রতিনিধিত্ব করার সক্ষমতার একজন নেতা, ভবিষ্যৎদর্শী বাংলাদেশের একজন নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান হিসেবে তিনি যে দুই লেগাসিকে বহন করেন, সেই একটা প্রচণ্ড চাপ তার কাছে রয়েছে, সেই চাপ প্রত্যাশা রয়েছে। প্রত্যেকটা মানুষই তার ভেতরে শহীদ রাষ্ট্রপতি জিয়ার প্রতিচ্ছবি দেখতে চান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সংবেদনশীল মাতৃময় যে চিত্রটি রয়েছে সেটি দেখতে চায়। এটি সম্পর্কে উনি সজাগ, কিন্তু তিনি জানেন যে তারও একটা দায়বদ্ধতা যেমন রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। সব কিছু মিলে তিনি আগামী দিনের জন্য সত্যিকারের মানুষের নেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে চান, এটি তার প্রত্যাশা আর কি। এবং সেটার ক্ষেত্রে ওনার সজাগ প্রচেষ্টা রয়েছে এবং সর্বতভাবে তিনি নিজেকে এই জায়গাতে পৌঁছবার জন্য নিজেকে তৈরি করছেন। জি, অনেক ধন্যবাদ। আমরা আশা করি যে একটু সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সামনের বাংলাদেশে আমরা দেখবো। একই সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট কেন্দ্রে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অনেক ধন্যবাদ দুজনকে রাতে আপনাদের মূল্যবান সময়ের জন্য। কিছু বলতে চান? না। জি, অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। দেখাবেন নিশ্চয় অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আশা করি নিউজ 24 সঙ্গে থাকবেন।